আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের ১৯ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তোফাজ্জল শান্ত চোখে ধ্রুবকে দেখলেন, পরে সাফ সাফ জানিয়ে বললেন, তুমি আজকে এই গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে, তোমার ব্যাগপত্র গুছাও। ধ্রুব এবার যেন মারাত্মক অধৈর্য হলো, অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো ২ কদম, তারপর বলল, আঙ্কেল আমি এক্সপ্লেন করবো সব, প্লিজ আমাকে জাস্ট ২ মিনিট সময় দিন। অদিতি শুধু তাকিয়েছিল ধ্রুবর দিকে, যে ধ্রুব জীবনেও কারো কাছে মাথা নত করেনি, কাউকে অনুরোধ করে কিভাবে শিখেনি, আজ অদিতির জন্য কারো সামনে মাথা নত করলো। অদিতি এসব দেখার আগে কেন ধ্রুবকে রাগ দেখিয়ে চলে যেতে বললো না, কেন ধ্রুবকে নিজের লাইফে আসার জন্য লাই দিল। আজ বড্ড আফসোস হচ্ছে অদিতির। অপরাধ বোধে অদিতির গা জ্বলে উঠলো যেন, ও মাথা নাড়িয়ে টলমলে চোখে চেয়ে বিড়বিড় করতে লাগলো, চলে যান ধ্রুব, চলে যান, আমার জন্য আর কত অপমান সইবেন। ধ্রুব অদিতির বারণ শুনলো না, ওর দিকে তাকালো না, বরং তোফাজ্জলের কাছে এগিয়ে এসে কাতর গলায় বলল, এই ব্যাগ ইউ আঙ্কেল, জাস্ট ২ মিনিট। তোফাজ্জল চোখ বন্ধ করে শ্বাস ছাড়লেন, ধ্রুবর দিকে আর একবারের জন্য তাকালেন না, পেছনে ফিরে শান্ত গলায় স্রেফ বললেন, তোমার কাছে আর ১০ মিনিট আছে, ১০ মিনিট পরে তোমার মুখ আমি এই গ্রামে কোথাও দেখতে চাই না। তোফাজ্জল চলে গেলেন ঘরে। ঘরে ঢুকতেই দরজা খিল তুলে দিলেন। অদিতি জানালার পাশে দাঁড়িয়েছিল, বাবা আসতে দেখেই ঘরে চলে গেল। নিজের ঘরে ঢুকেও জানালার পাশে পর্দা সরিয়ে বাইরে তাকালো। অদিতির চোখ টলমলে, কান্নায় ভেসে যাচ্ছে ওর ২ চোখ। কি থেকে কি হয়ে গেল আজ? ড্রাইভ অদিতির বিয়ের কথা থেকেই আজ এসব, এটা কি কোনোভাবে দুঃস্বপ্ন হতে পারে না? ধ্রুবর মন থেকে অদিতির বারবার করা অপমান কি অদিতি কোনোভাবে মুছে ফেলতে পারে না? ধ্রুব তখন হতাশ হয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে, ওর চোখ মুখ উত্তপ্ত, রাগে মাথার ভেতরটাও ফাটছে। সুমন তার দিকে তাকিয়ে বিশ্রী হেসে চলে গেল। ধ্রুব অদিতির দিকে তাকালো, অদিতি কান্না ভেজা চোখ ধ্রুবর ভেতরটা অব্দি নড়িয়ে ফেললো। ধ্রুব চোখ নামিয়ে ফেললো, ওর এতদিনের প্ল্যান, এতদিনের অভিনয় সব মুহূর্তেই জ্বলে গেল। অদিতির অবুদয় আর ধ্রুবকে পাওয়া হলো না। সেদিন ওই ধ্রুব নিজের ব্যাগপত্র নিয়ে ঢাকার দিকে রওনা দিল। শেষবারের জন্য অদিতির সঙ্গে দেখা করতে পারলো না। অদিতি কান্না ভেজা মুখ দেখে ফিরে যেতে হলো ওকে খালি হাতে। বাস চলছে নিজের গতিতে। লক্ষ্মীপুর টু ঢাকার বাস শারীরিকভাবে ভাঙাচোরা, লাইসেন্স বাতিল করা হয়েছে অনেক আগেই। তো তখন হুটহাট অন্য কোনো বাসের টিকিট না পেয়ে সেটাই কিনে উঠেছে ধ্রুব। ২টো সিটের টিকিট কিনেছে, ওর পাশের সিটটা সহ। রাগ ওর মাথার ভেতরটা আপাতত ধপধপ করছে। কেউ পাশে বসলে তাকেও খুন করতে দ্বিধা করবে না ধ্রুব, এমন ভয়াবহ রাগ জমে আছে মাথায়। ধ্রুব বাসে উঠে, বাসটা লক্ষ্মীপুরের গন্ডি পেরোতে ধ্রুবর ভেতর থেকে বড় একটা দীর্ঘশ্বাস বেরোলো। ধ্রুব জানালার বাইরে পথের দিকটাতে চেয়ে দেখতে দেখতে বিড়বিড় করলো, ইউ মেড ইউ ধ্রুব ইয়ামিন এ বিগ লুজার অদিতি, নাও ইউ শুড সেলিব্রেট, রাইট? সেলিব্রেট বিকজ ধ্রুব এখন থেকে তোমার কেউ না, হি ইজ নো ওয়ান, জাস্ট এ লুজার। বাস অনেকটা পথ পেরোতে ধ্রুবর ফোনে ইমনের কল এলো। তখন সকলের দিকে হুট করে ফোন কেটে দেয় ইমন। বুঝতে পেরেছে গন্ডগোল তো কিছু একটা হয়েছেই। ইমনের কল পেয়ে ধ্রুবর মাথা সচল হলো, ও কল রিসিভ করে কানে ধরলো। ওপাশে ইমন কল ধরতে চেঁচিয়ে বলে উঠলো, ওই কল ধরস না কেন আমার? গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুর লগে গাদ্দারি করো? ধ্রুব ইমনের সব ফাজলামো কানে না তুলে উল্টো ইমনের উপরে চেঁচিয়ে উঠলো। তারপর বলল, আগে তুই আমার আনসার দে, সুমনের কাছে আমার অদিতির পার্সোনাল ছবি কিভাবে গেল? ইমন খাচ্ছিল, ও খাওয়া থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে এই সুমনটা কি আবার? ধ্রুব পরিচয় দিল পুরোটা, সঙ্গে সেদিনের বিচারের কথাগুলো বলল। আজকে সকালে পুরো ঘটনা শর্টকাটে বিবরণ দিল। সব বলা শেষে ধ্রুব এবার রাগ জেদ নিয়ে বলে গেল, অদিতি গ্রামের একটা লোক, আমাকে জানেও না ভালোভাবে, ইট টার্নস আউট টু এ স্পাই, ওর কাছে আমার আর অদিতির। ধ্রুব থামলো, রাগ মাথায় এতটা চড়ে আছে যে বাকি বলতেও পারছে না। ইমন ভ্রু কুচকালো, সন্দেহ নিয়ে বলল, তোর আর অদিতির? ধ্রুব হতাশার শ্বাস ফেলে চোখ উল্টে উত্তর দিল, আমাদের হাক করার ছবি আছে ওর কাছে, এন্ড দিস বাস্টার্ড ছবিগুলো সোজা ব্লাস্ট করেছে অদিতির বাবার সামনে, পুরো প্ল্যান রুইন করে ফেলেছে। ব্লাডি, আমি ওকে খুন করে ফেলবো। ইমন ট্রাস্ট মি। ইমন হুট করে অবাক হয়ে শটান হয়ে দাঁড়িয়ে গেল, তারপর বলল, হোয়াট? ওই ছবিগুলো ওই পোলা পেলো কিভাবে? ধ্রুব রেগে বাম হাতের আঙুলে কপাল চুলকাতে চুলকাতে বলল, সেটা আমি কিভাবে জানবো? ওই সময় ওই রুমে আমি আর তুই ছিলাম। ইমন ধ্রুবর বলা ইঙ্গিত দ্রুতই ধরে ফেললো। ভ্রুকুচকে সঙ্গে সঙ্গে নিজের দিকে পরিষ্কার করে বলল, আই কসম আমি ছবি তুলিনি, আমার সামনে 2টো মানুষ লুতুপুতু করছে, এসব দেখতেই তো আমার শরম লাগে। ইমনের এই মুহূর্তে করা মজা ধ্রুবকে বিরক্ত করলো। ধ্রুব চোখ মুখ কুচকে বলল, ফাজলামো কমা, লিসেন, আমি ঢাকা আসছি আজ, আই এম শিওর ছবিগুলো ওই ছেলেগুলাই লিক করেছে, তুই এখন ওদের কাছে যাবি, আমি অ্যাড্রেস মেসেজ করেছি, তোর কাজ হচ্ছে তুই খবর বের করবি ওই ব্লাডি রাস্কেলগুলোর মুখ থেকে, বাকিটা আমি এসে দেখে নেব। ইমন মাথা নেড়ে সাই দিল, তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, আর অদিতি, ও ঠিক আছে? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, ইয়া শি ইজ সেফ বাট আই এম ইন ডেঞ্জার, তুই যা বলেছি ওগুলো কর আগে। ইমন ধ্রুবর আতঙ্ক ওর চিন্তা বুঝে এবার আর ফাজলামো না করে নরম গলায় বলল, ওকে ওকে, দেখছি আমি, তুই সাবধানে আই। আর এদিকে অদিতি বারবার ধ্রুবকে কল দিচ্ছে। বাসের মধ্যে ধ্রুব ওই কল কেটে দিচ্ছিল বারবার। রাগে ধ্রুব তখনও স্বাভাবিক হচ্ছে না। অদিতি শেষ পর্যায়ে দিশেহারা হয়ে মেসেজ করলো, ধ্রুব আল্লাহর হস্তে কলটা রিসিভ করুন প্লিজ। ধ্রুব মেসেজ দেখলো, তারপর মেসেজ বার থেকে সেটা সরিয়ে থ হয়ে বসে রইল। অদিতি আবার কল করলো, কেটে দিল ধ্রুব। এ পর্যায়ে অদিতি মেসেজ করলো, আই এম সরি, আমার বাবার অপমান
অপমানের শাস্তি আমাকে কেন দিচ্ছেন ধ্রুব? আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম, করিনি আমি? ধ্রুব এবারের যাত্রায় ফোন হাতে মেসেজ সিন করলো। অদিতি সিন করেছে দেখে সঙ্গে সঙ্গে আবারও কল করলো ধ্রুবকে। অপাশ থেকে ধ্রুব কল রিসিভ করে কোনো ভনিতা না করে সেভ বলল, কি বলবে বলো? অদিতি কান্না আটকে বেকুল গলায় বলল, আপনি ঠিক আছেন তো ধ্রুব? ধ্রুব নিজের রাগ সামলে উত্তর দিল, আই এম ফাইন। অদিতি আবারও বলল, সবকিছুর জন্য আমি সরি ধ্রুব। ধ্রুব এবার নিজের রাগ সংবরণ না করতে পেরে চেঁচিয়ে উঠল। তারপর বলল, অদিতি হোয়াট সরি? তোমার বাবা আজ আমাকে অপমান করেছে, আই এম ফাইন উইথ দ্যাট, ট্রাস্ট মি। কিন্তু তোমাকে কেন নোংরা বলে? কে দিয়েছে ওনাকে সেই রাইট? অদিতি বোঝানোর চেষ্টা করলো, আব্বা জানতেন না ওটা আমি। ধ্রুব আবারও চেঁচিয়ে বলে উঠল, জানেন না তাহলে একটা মেয়েকে নিয়ে এমন কথা বলার অধিকারও ওনার নেই। কিন্তু ওটা যদি তুমি না হতে অন্য কোনো মেয়ে তো হতো, উনি কিভাবে এসব বলেন? আই ক্যান বিলিভ। অদিতি থেমে গেল। ধ্রুব দাঁত খিচে বলে গেল, ইউ নো হোয়াট, তোমার বাবা একজন সেলফিশ মানুষ, উনি ওনার সম্মান গৌরবের কাছে অন্ধ হয়ে গেছেন লিটারেলি, আর তুমি তোমার সেই বাবার জন্য আমাকে সাফার করাচ্ছ। অদিতি এসব শুনে তবদা খেয়ে গেল। ও বলল, আব্বা সেলফিশ নন, পরিস্থিতি এমন। ধ্রুব এবার চূড়ান্ত বিস্মিত হয়ে বলল, ফর গড সেক, তুমি এখনো তোমার বাবাকে ডিফেন্ড করে যাচ্ছ? ধ্রুব ভুল ভাবছিল। অদিতির সঙ্গে সঙ্গে বুঝার ভঙ্গিতে বলল, আমি কাউকে ডিফেন্ড করছি না ধ্রুব, আপনি আমাকে ভুল ভাবছেন। ধ্রুব অদিতির এসব পক্ষ নিয়ে কথা বলাতে কথায় এবার বিরক্ত হতে শুরু করলো। ধ্রুব নিজের রাগটুকু অদিতির সামনে প্রকাশ করতে চাইল না। ও স্রেফ চাপা গলায় বলল, অদিতি ফোন রাখো। অদিতি অবাক, কিছু বলতে চাইলো, তারপর বলল, আপনি? ধ্রুব এবারও চাপা গলায় নরম থাকার ভান করে বলল, আই সেড ফোনটা কাটো, আমি তোমার এসব পক্ষ ধরে কথা বলাটা জাস্ট নিতে পারছি না। অদিতি হতভম্ব হয়ে শুনে গেল ধ্রুবর কথা। পর মুহূর্তে ওর চোখ টলমল করে উঠলো। এমন আচরণ করলো তো ধ্রুব ঠিক আছে। ও আস্তে করে কলটা কেটে দিল। কল কেটে ফোনটা রীতিমতো বিছানার উপর ছড়ে ফেলে দু হাতে মাথার চুল খামচে বিছানায় বসে গেল। ধ্রুব ওর সঙ্গে এমন করে কথাগুলো কেন বললো? ওর দোষ কোথায়? ধ্রুবকে অদিতি বারবার মানা করেছে, তারপরও কেন থাকলো ওর বাড়িতে? ও ধ্রুবকে কোনো আশা দেয়নি। অদিতির বারবার মনে পড়ছে ধ্রুবর সঙ্গে তোফাজ্জলের দেওয়া আচরণগুলো, দিলটা ছিঁড়ে যাচ্ছে সেসব মনে করে। কিন্তু কিন্তু এসবের এত খারাপ লাগবে কেন? ওরা তো প্রেম করছে না, তবে কিসের অদিতির এত দায়বদ্ধতা? ও ধ্রুবকে নিজের জায়গা থেকে বারবার সতর্ক করেছে, তবুও সে থেকেছে, অপমান সহ্য করেছে। এখানে অদিতির দোষটা কি? আর তোফাজ্জলের এই রূপ তো অদিতি জানতোই, এমনটা হবে সেটাও জানতো। ধ্রুবকে কি বলেনি ও সেসব? এখন ধ্রুব কিসের এত রাগ আর এগ্রেসিভ আচরণ দেখাচ্ছে? অদিতি ভাবতে পারছে না আর। হঠাৎ নিজের ভাবনার এসব দ্বন্দ্বের মাঝে ওর দরজায় ডাক পড়লো। তারপর বলল, এই অদিতি খেতে আয়। অদিতি থামলো, চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় বলল, তোমরা খেয়ে নাও, আমি একটু ঘুমাবো। ফাহিমা আর ডাকাডাকি করলেন না। কত দূরাতে মেয়েটা একটুও ঘুমায়নি, সারাক্ষণ কেমন অন্যমনস্ক হয়ে থেকেছে। বাড়িতে এতগুলো ঝামেলা হয়ে গেল, এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনি চলে গেলেন। অদিতি বিছানার উপর মাথা রেখে শুয়ে পড়লো। বালিশ ভিজে গেল তার চোখের জলে। দুপুর গড়িয়ে বিকেল হতেই অদিতির ফোনটা বেজে উঠলো। ও দুহাত চোখ মুছতে মুছতে উঠে বসলো। ফোন হাতে নিয়ে দেখলো তানিয়ার কল। এই মুহূর্তে তানিয়ার ফোন পেয়ে অদিতি থামলো কিছু সময়ের জন্য। ও কল রিসিভ করে কানে ধরতে অপাশ থেকে তানিয়া অস্থির গলায় বলতে লাগলো, অদিতি ধ্রুব ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমরা এই মুহূর্তে ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই কি আসবি? অ্যাক্সিডেন্ট? পুরো কথাটা শুনে থ হয়ে গেল অদিতি। সে ফোনটা আবারও সামনে নিয়ে নাম্বার দেখলো। কয়টা বাজে? 1 ঘন্টা হয়েছে ধ্রুবর সঙ্গে কথা হয়েছে, এই 1 ঘন্টার মধ্যে অ্যাক্সিডেন্ট? অদিতি হতভম্ব হয়ে বলল, তুমি মজা করছো নাকি? তানিয়া, আমি মজার মুডে নেই, আমার লাইফ এমনিতেই অনেক ঝামেলা চলছে। তানিয়া আবার অধৈর্য হয়ে বলল, তোকে আমি ছবি পাঠাচ্ছি, ভাইয়ার অবস্থা খারাপ, আই ডোন্ট নো কি হবে সামনে, তুই আয় প্লিজ। অদিতি কেঁপে উঠলো। চট করে কম্পিত হাতে ফোন কান থেকে নামিয়ে ছবি দেখলো। ছবিতে ধ্রুবর পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে, চোখ দুটি নিভু নিভু, কপাল ফেটে গেছে একপাশে। অদিতির বুক আচমকা ধক করে উঠলো। ওর সম্পূর্ণ শরীর কেমন ঠান্ডা হয়ে গেল। ওকে হাত চেপে উঠে দাঁড়িয়ে গেল। তানিয়া ততক্ষণে কল কেটে দিয়েছে। অদিতি দাঁড়িয়ে আছে, ও তখনও স্থির হয়ে ছবি দেখছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিশ্বাস হচ্ছে না ছবিগুলো ধ্রুবর। ধ্রুব, আজ ধ্রুবর যদি কিছু হয়ে যায়, অদিতি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবে না। সারা জীবন এই অপরাধবোধ বয়ে বেড়াতে হবে। আর তাছাড়া সে নিজেও মরে। এরপরেরটুকু আর ভাবে না অদিতি। তাড়াহুড়ো করে ফোন বিছানায় ফেলে ব্যাগ গুছাতে লাগলো। ব্যাগ গুছাতে গুছাতে ফাহিমাকে সজোরে ডাকতে লাগলেন। ফাহিমা ডাক শুনে দৌড়ে অদিতির রুমে এলেন। অদিতি তখন পুরো রুম এলোমেলো করে দৌড়ে ব্যাগ গুছাচ্ছে। পাগলের মতো লাগছিল তাকে। ফাহিমা পুরো রুমে একবার চোখ বুলিয়ে অবাক হয়ে অদিতির দিকে তাকিয়ে বললেন, কই যাচ্ছিস তুই? অদিতি ব্যাগে এলোমেলো ভাবে কাপড় ঢুকাতে ঢুকাতে অস্থির গলায় জবাব দিল, ঢাকায় যাচ্ছি। ফাহিমা অবাক হয়ে বললেন, আজ কেন? তোর না পরশু যাওয়ার কথা? অদিতি থামলো, তবে কিছু না ভেবেই তৎক্ষণাৎ জবাব দিল, আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভীষণ খারাপ, আমার যাওয়াটা দরকার। মা, আব্বা কোথায়? আব্বাকে বুঝিয়ে দিও। ফাহিমা বললেন, তোর বাপ তো বাজারে গেছে, আসবে রাতে, কাল যা তাহলে, ফ্রেন্ড হইতো শুধু। অদিতি এবার ধীরে পিছনে ফিরে তাকালো ফাহিমার দিকে, টলমলে চোখে ভাঙা গলায় বলল, এটুকু? ওর কিছু হলে আমি মরে যাব মা, আমার যাওয়াটা দরকার। ফাহিমা ভ্রু কুচকালেন। অদিতি এমন পাগল পাগল অবস্থা দেখে সন্দেহ নিয়ে বললেন, ফ্রেন্ডটা কে শুনি? অদিতি থমকে গেল, কি উত্তর দিবে এখন? ফাহিমার প্রশ্নের জবাব যে ওর কাছে নেই। অদিতি কখনো চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে না, তেমনি আজও পারেনি। ও দৃষ্টি লুকাতে লুকাতে জবাব দিল, আমার ক্লোজ ফ্রেন্ড, নাম জান্নাত, আসিমা, আব্বাকে বুঝিয়ে দিও তুমি প্লিজ, আমি পৌঁছে কল করব। ফাহিমা অবাক হয়ে মেয়ের দিকে চেয়ে রইলেন। অদিতি দরজা খুলে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল।
ধ্রুবকে ডাক্তার চেক আপ করে দেখছিল ধ্রুবর কপাল বেশি ফেটেছে, সেলাই লাগবে। আপাতত ধ্রুবর সেলাই চলছে। রুমের বাইরে ইমন ও ধ্রুবর 3 ইডিয়েটের দল অস্থিরভাবে পায়চারি করছিল। পাশেই তানিয়া বসে আছে। তাকে খবর দিয়েছে ইমন যেন ওর মাধ্যমে অদিতিকে টেনে বাড়ি থেকে এখানে আনা যায়। অনেক হয়েছে এদের ঝগড়া বিবাদ, এবার যদি অদিতি ধ্রুবর অসুস্থতা দেখে একটু গলে। পাষাণ মেয়ে, চারানা শক্তি গায়ে নেই, অথচ আজ তো একটা ধ্রুবকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। সাহস কম না এই মেয়ের। ইমনের পাশে সৌরভ দাঁড়িয়ে আছে। তিনি হাসপাতালে আসছেন পর থেকে ফোনে কথা বলছেন। এতক্ষণ হাসপাতালে বসে থেকে তার জরুরি কাজগুলো নষ্ট হচ্ছে, কিন্তু ছেলের জন্য সব কাজ ফেলে রেখে এখানে বসে আছেন। যতই ধ্রুব তাকে বাবা না মানুক, তিনি তো ছেলে মানেন, তাই তার পিতৃসত্তা তাকে নিয়ে ছুটে এসেছে হাসপাতালে। সৌরভের দিকে এক পলচে ইমন ধীর পায়ে তানিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। তানিয়া দ্রুত সিনিয়রকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়ালো। তানিয়ার পাশে দাঁড়িয়ে ইমন নিচু গলায় জিজ্ঞেস করলো, অদিতি কল দিয়েছিল? তানিয়া সঙ্গে সঙ্গেই বলল, জি ভাইয়া, আসছেও। অন করার 3 ঘন্টা পেরিয়ে গেছে, এতক্ষণে এসে পৌঁছে যাওয়ার কথা। ইমন ভ্রুকুচকে ঘড়ি দেখে নিয়ে বলল, এত সময় তো লাগার কথা না। ইমনের কথা শেষ হওয়ার আগেই দেখা গেল অদিতি হাঁপাতে হাঁপাতে করিডোরের সামনে এসে দাঁড়িয়েছে। হাতে ছোটখাটো ব্যাগ, চুল এলোমেলো, কোন রকমে গায়ে ওড়না টেনে বেরিয়ে পড়েছে বোঝাই যাচ্ছে। ইমন অদিতিকে দেখে খুশি হলো, মুহূর্তে মুখটা গম্ভীর করে ফেললো। মেয়েটাকে ধ্রুব লাই দিয়ে এত সাহস বাড়িয়েছে। ইমন এত লাই দিবে না ধ্রুবর মতো, যত লাই দেবে তত এই চারানা ছোটখাটো মেয়েটা তার বন্ধুর দিল ভেঙে চুরে খনখন করে দিতে থাকবে। অদিতি ইমনদের দেখে থমকে গেল, নিজের অনুভূতি সামলে ধীর পায়ে ওদের সামনে এসে দাঁড়ালো। ইমন অদিতিকে দেখে ভ্রু বাঁকিয়ে বলল, তোমার না মান অভিমান চলছে তো এখানে কি ধ্রুবকে দেখতে এসেছো? অদিতি মাথাটা নামিয়ে ফেললো, চূড়ান্ত অপরাধবোধ নিয়ে জবাব দিল, সে কেমন আছে এখন, কোন রুমে? অদিতি এত চিন্তা দেখে ইমন রাগী গলায় বলল, ধ্রুবকে মেরে ফেললেই তো পারো, খামোখা বেচারাকে কষ্ট কেন দিচ্ছ? অদিতি তাকিয়ে রইল ইমনের দিকে, পরপর বেগুল গলায় বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে ভাইয়া, আমার বাড়ি থেকে। ইমন অদিতিকে পুরো কথা বলতে না দিয়ে সৌরভের দিকে চেয়ে দ্রুত থামিয়ে দিল, তারপর বলল, ওকে ওকে, বুঝে গেছি, পাবলিকলি আমার বন্ধুর কষ্টের কথা আর বলো না বোন। অদিতি থামলো, ওর চোখ দুটো কান্না 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 দমিয়ে রাখার দরুন গলা বারবার ওঠানামা করছে। হয়তো ইমনকে কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু বলতে পারছে না। ইমন সেটা বুঝে অদিতিকে এ যাত্রায় আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি, আর হয়েও না হওয়া প্রেমিক ধ্রুব ঠিক আছে, সেলাই চলছে, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার রুম থেকে বের হতে ইমন ওদিকে দৌড়ে গেল। অদিতি যাবে কিনা ভাবছিল, ওপাশে সৌরভও দাঁড়িয়ে, তাই অদিতির সংকোচ দেখিয়ে দূর থেকে অসহায়ের মতো তাকিয়ে রইল ডাক্তারের দিকে। তানিয়া পাশ থেকে সেটা দেখলো। অদিতি ধ্রুবর এই করুণ প্রেম কাহিনী তানিয়াকে আকৃষ্ট করলো। ও ধীর পায়ে অদিতির পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে আলতো করে হাত রাখলো, তারপর বলল, এখানে দাঁড়িয়ে না থেকে শুনে আয় যা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। আর সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক সবাইকে। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।